দায়িত্ব পালন অসম্ভব হলে সব জনসম্মুখে তুলে ধরা হবে। উপদেষ্টা পরিষদের বিবৃতি, পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। বিএনপি জামায়াতের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠক প্রধান উপদেষ্টার। কাল সর্বদলীয় বৈঠক, চলমান পরিস্থিতি আলোচনা। গণতন্ত্রে উত্তরণে আলোচনা হবে বললেন আমির খসরু। অর্থবহ আলোচনায় সংকট সমাধান সম্ভব, মত জামায়াতের। কিভাবে আমরা একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসবো দ্রুত সময়ে, এইটাই হচ্ছে মুখ্য বিষয়। সুতরাং এটার উপর আমাদের আলোচনা থাকবে। জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। জাতীয় ঐক্যের স্বার্থে আলোচনায় প্রস্তুত এনসিপি। জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, অভিযোগ ইনকিলাব মঞ্চের। সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। তৌফিকা করিমের বিরুদ্ধে দুদকের মামলা। এবং একদিনে 780 যুদ্ধবন্দীকে মুক্তি দিল ইউক্রেন রাশিয়া। উচ্ছ্বাস স্বজনদের, স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজি। এবারে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি আরো বলেন, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে যাব না। শনিবার দুপুরে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর অনির্ধারিত বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা বৈঠকে অংশ নেন। পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, কেউই স্বপ্রণোদিত হয়ে সরকারে আসেনি। বড় পরিসরে নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণে গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি ও রাষ্ট্রীয় সব সংস্থাকে সহায়তার আহ্বানও জানান তিনি। কারণ এই সরকার তো সকল অভ্যুত্থানের সপক্ষের সকল শক্তি সমর্থনে এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি হিসেবে সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো এটা সমীচীন হবে না। সেরকম কিছু যদি হতোই, তাহলে তো আমরা তো কেউ সব প্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপবদ্ধ কোনো দায়িত্ব না। কাজেই সেরকম করলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আসলে দলীয়ভাবে আমার কোনো কথা আসেনি, বরং তার উল্টোটাই। এদিকে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয়। এতে আরও বলা হয়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে আরও দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন বিকেল 5টা থেকে। এই বৈঠক হতে পারে বলে জানা গেছে। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে বিএনপির প্রতিনিধি দল এবং রাত 8:30টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বিএনপির প্রতিনিধি দল এসে পৌঁছেছে কিনা, বৈঠকের বিষয়ে আপনি বিস্তারিত কি জানেন আমাদের জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষা করছি বিএনপির যে প্রতিনিধি দল 4 সদস্যের, তারা এখন পর্যন্ত আসেনি।
যদিও 7টায় আসার কথা ছিল, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেই দলে ডক্টর মোশাররফ হোসেন তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং তার সাথে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি থাকবেন এবং আরও 2জন সদস্য সেখানে উপস্থিত থাকবেন। এরপরে কিন্তু 8টার দিকেই জামায়াতের একটি প্রতিনিধি দল আসবে আজকে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি 8:30টার দিকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধিরা কিন্তু আসার কথা রয়েছে। এবং এই যে উদ্ভূত পরিস্থিতিতে যে ব্যাপক একটি সারা দেশে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা চলছিল, সেই উৎকণ্ঠার প্রেক্ষিতে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টা, যারা প্রধান উপদেষ্টার কাছের কয়েকজন উপদেষ্টার সাথে কিন্তু এই তিনটি রাজনৈতিক দলের আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আগামীকালকে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে, যেখানে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করা হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনা হতে পারে সেটি হচ্ছে সরকারের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রধান উপদেষ্টা নানাভাবে পদত্যাগ করতে চেয়েছিলেন, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত বাংলাদেশের গণমাধ্যমগুলো জানাচ্ছিলেন। সেই প্রেক্ষিতে আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন ধরনের বার্তা দেওয়া হতে পারে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন এখন দেখা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু কনভিন্স করতে পারছে এবং রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে কতটুকু কনভিন্স করতে পারছেন এই সার্বিক পরিস্থিতি সামাল দিতে, সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে এবং আজকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এবং নানা সরকারি বেসরকারি সংস্থা তারা কিন্তু বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করছেন। সেগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা অনেকটা বিরক্ত হচ্ছেন এবং তার যে স্বাভাবিক কার্যক্রম যে পরিচালনা করবার কথা সেটি কিন্তু তিনি বলছেন যে সেটি তিনি স্বাভাবিকভাবে পারছেন না। ফলে তাকে যেভাবে ডেকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়ার পরে আসলে এই ধরনের প্রতিবন্ধকতাকে তিনি কোনোভাবেই ভালো চোখে দেখছেন না এবং এরই প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং সরকার আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কন্টিনিউ করবেন কিনা, সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে এবং সেখানে এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দল আসেননি, তবে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেখানে বিএনপির বাইরে যেসব দল আসার কথা তারাও কিন্তু অনেকটা প্রস্তুত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং তাদেরকে রিসিভ করবার জন্য। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সবশেষ পরিস্থিতি নিয়েছি। হাসান, আপনাকে ধন্যবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের একাদশ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে এই সভা অনুষ্ঠিত হয়। 2024-25 অর্থ বছরে একাদশ একনেক সভায় অনুমোদনের জন্য 10টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প ও নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প। গণতন্ত্রে উত্তরণের পথে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে বিএনপি, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ডক্টর আব্দুল মঈন খান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই। এছাড়া রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের ভেবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে কিছু উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন বলে মন্তব্য করেছেন ডাক্তার জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, ক্ষমতাকে নিজেদের সম্পত্তি মনে করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করছেন কয়েকজন উপদেষ্টা। মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি নির্বাচনের দাবি জানাবে, এটাই স্বাভাবিক। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না।
তারা এদেশে মানুষের কল্যাণ চায় না। এদিকে রাজধানীর খিলক্ষেতে এক আলোচনা সভা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র উত্তরণ নিয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশের আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে এবং যার জন্য গত 16 বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার উপর আলোচনা হবে। আর ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হওয়া সম্ভব বলেও জানান বিএনপির এই নেতা। ডিসেম্বরে যেতে হবে কেন? ডিসেম্বর আগেও তো হতে পারে, তাই না? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। কাদা ছড়াছড়ি না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এই জন্য দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে মজলিসের শুরার অধিবেশনে দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ দেন জামায়াত আমির। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। দেশের চলমান রাজনৈতিক সংকট পরিস্থিতির মধ্যে শনিবার সকালে রাজধানীর মগবাজারের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান জানান। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির বলেন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী, ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। নির্বাচন দেওয়ার বিষয়ে জামায়াত অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ দেওয়ার তাগিদ দেন। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। সব দলের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়াই প্রকৃত সমাধান বলে জানান জামায়াতে আমির। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এনসিপি। সেই সঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি। এ সময় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সেনাবাহিনীর কাজ নয় জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে সম্পর্ক নেই এনসিপির। আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। বিএনপি এবং এনসিপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে গতিপথ বদলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর। জাতীয় ঐক্যে তৈরি হয়েছে ফাটল, পদত্যাগের কাদা ছোড়াছুড়িতে বিভ্রান্তি জনমনে। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির শীর্ষ নেতারা। দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে, এই বিষয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের অনাচারের বিচার ও মৌলিক সংস্কার করাও সরকারের দায়িত্ব। আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। জাতীয় রাজনীতিতে আবারও ১-১১ ফিরে আসার আশঙ্কাও জানান এনসিপি নেতারা। বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে
1/11 আভাস আমরা লক্ষ্য করছি। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, আস্থা ফেরাতে না পারলে কমিশন সদস্যদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চাওয়া উদ্দেশ্যমূলক বলে মনে করে এনসিপি। যে 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। জনভোগান্তি দূর করতে সবার আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানান দলটি। সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে 5 বছরের জন্য প্রলম্বিত করতে চান বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ করার কোনো এখতিয়ার নেই। সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য দিয়েছেন জানিয়ে হাদি বলেন, বর্তমান সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। শুধু নির্বাচন নিয়ে কথা বলে বিএনপি দিল্লির ছকে পা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে অভিযোগ করে হাদি বলেন, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে, দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করব। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না, বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না, বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না। যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে। 11-তে ক্ষমতায় মানে চলে গেছে, তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে, এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা 1-11 মতো নতুন করে একটা ফরম্যাটে উঠে আসতে চাচ্ছে। মাননীয় সেনাপ্রধান, আপনি যে বক্তব্যটা দিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না। অন্তর্বর্তী সরকার স্থায়ীও নয়, নির্বাচিতও নয় উল্লেখ করে অবিলম্বে নির্বাচন দিয়ে বিদায় নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কোন রাজনৈতিক দলকে সংগঠিত করতে সময় দিতে রাজি নয় দেশের জনগণ। বগুড়ায় অনুষ্ঠিত রংপুর ও রাজশাহী বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা। আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ তৌফিকা করিমের 88টি হিসাবে 374 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি বন্ধের আবেদন করেছে সংস্থাটি। একই দিন দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের পরিবারের নামে থাকা 38টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ঘনিষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে 56 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তৌফিকা আফতাবের মোট 88টি ব্যাংক হিসাবে 374 কোটি 51 লাখ টাকা সন্দেহজনক লেনদেন করার অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 56 কোটি 61 লাখ 56,298 টাকা আর 88টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি সন্দেহজনক লেনদেন করেছেন 374 কোটি 51 লাখ 47,984 টাকা। অভিযোগ সংশ্লিষ্ট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে
দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27-1 ধারায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় কমিশন একটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা ও এনআইডি বন্ধের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিন দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা 38টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এদিকে ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় দুদকের আবেদনের প্রেক্ষিতে শিকদার গ্রুপের পারভিন হক শিকদার সহ 15 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।